সুন্দরবনের মইপিঠ। বেশ কিছুদিন আগে বিপি আনন্দে একটা ভয়ানক খবর কিন্তু সামনে এসেছিল। মইপিঠে বাঘের আক্রমণ। আচমকা বাঘটি ঝাঁপিয়ে পড়ায় বন দপ্তরের একজন কর্মীকে গুরুতরভাবে জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তারপর থেকে আজও অবধি ভয়ে ভয়ে জীবিকা নির্বাহ করতে হয় মইপিঠের এই গ্রামবাসীদের। সুন্দরবনের অবাধ শান্ত নদী আর নিবিড় অরণ্য যেমন তোমায় মুগ্ধ করবে, ঠিক তেমনই নদীর আঁকেবাঁকে রয়েছে বাঘের আনাগোনা। তাই ভয়ে বুক কাঁপতে কাঁপতে বলছি, এবারের আমাদের গন্তব্য মইপিঠ। সুন্দরবন মানেই অদ্ভুত এক শান্তি, পাখির কিচিমিচি আর অফুরন্ত নদীর জলে ভেসে চলা। পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব আমি সায়ন। চলো পাড়ি দেওয়া যাক এক অন্য জগতে। সো গুড মর্নিং এভরিওয়ান। ঘড়ির কাঁটায় এখন 4টে বাজে, আর ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো আমরা বাইক নিয়ে যাব। তো বাইকের পুরো লাইন আপটা দেখে নাও, পুরো সবাই রেডি হচ্ছে। আজ তোমাদের সুন্দরবনের অনেক অজানা তথ্য জানাবো, আর ভোরবেলা আমরা বেরোচ্ছি, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। সারাদিন সুন্দরবনটাকে এক্সপ্লোর করব, অজানা জায়গায় যাব, অনেক রিস্ক জায়গায়ও যেতে পারি। তো পুরো ভ্লগে তোমরা সবটা দেখতে হবে, পুরো ভ্লগটা দেখো। আমরা যাচ্ছি বারুইপুর হয়ে, ম্যাপে লোকেশন সেট করা আছে। তো হেলমেট পরে রেডি, আর আমাদের বাইকও রেডি। চলো বেরিয়ে পড়ি। ভোর 4:20 বাজে, শুধু রাস্তাটা দেখো ফাঁকা। কি এরকম ভোরবেলা মনে হয় কতদিন পর বেরোচ্ছি তার ঠিক নেই। ও আলাদাই, কিন্তু এখনও ঠান্ডা যায়নি, ভোরবেলা বেরোলে মনে হচ্ছে। আমাদের যাত্রাপথের দূরত্ব ছিল প্রায় 80 থেকে 90 কিলোমিটার। যেহেতু ফিরতেও হবে, সেক্ষেত্রে একেবারে তেলটা ভরিয়ে নিলাম। ভোরবেলা একটু চা খাবো না? চা না হলে হয় নাকি? আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম বারুইপুর। বাবা ভোরবেলা দেখো পুরো বাজার বসে গেছে। বাবা জামরুল দেখো কত বড় বড়। বারুইপুরে ফুলকপির বাজার বসে গেছে সকাল সকাল। সকাল হয়নি যদিও এখনো। গুগল ম্যাপে টাইমিং প্রায় 2.5 ঘন্টা দেখালেও টাইমিংয়ে অবশ্য পৌঁছাতে পারি না। কৃষ্ণমোহন হল্টে আছি এখন, কৃষ্ণমোহন হল্টের ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো বাঙালিরা যে মৎস্যপ্রেমী, এটাই তার উদাহরণ। এই ভিড়টা দেখলেই বোঝা যায়। আমরা ডিসান সেন্টারের পাশ দিয়ে বাদিক নিয়ে নিয়েছি, ওই দক্ষিণতলা পার্ক তার আশেপাশ দিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কাকুরদহ রেলগেট। আর রেলগেট ক্রস করার পরেই মারাত্মক এক কুয়াশায় আমরা আচ্ছন্ন হয়ে পড়লাম। আর সেখানে বাইকের স্পিড না কমিয়ে সত্যিই উপায় নেই। 6টা বাজতে আর 15 মিনিট বাকি, আর 10 মিনিটের মধ্যেই মনে হয় সূর্য উঠবে। পুরো ভোর হয়ে এসছে। তো রাস্তাটা এখনো কুয়াশা কিন্তু কমেনি, ভালোই কুয়াশা রয়েছে। কখন কুয়াশা কাটবে জানি না। একটু বাইক চালাতে কিন্তু যথেষ্ট অসুবিধা হচ্ছে। তো আর মোটামুটি 44-45 কিলোমিটার বাকি। জাস্ট ভোর হচ্ছে, এখনো সূর্য দেখা যায়নি। দারুণ লাগছে কিন্তু। মোটামুটি 6টা বাজতে আর 5 মিনিট বাকি। আমরা আছি এই যে জীবন মণ্ডলের হাট আর প্রিয়র মোড়। জাস্ট ওয়েদারটা দেখো, এক কুয়াশায় ভরা চারিদিকটা। সুন্দর ব্যাপার সত্যি, গ্রামের পরিবেশ এইরকম কুয়াশা ভোরবেলা কিন্তু একটা আলাদা ব্যাপার। জাস্ট কিছুক্ষণ দাঁড়ালাম, পুরো কুয়াশা ঢেকে গেল আবার সাথে সাথে। ও এর মধ্যেই আমাদের রাইড করতে হবে। তো চলো বেরোনো যাক।
বাবা রে কি কুয়াশা! ও মাই গড, লাইফে এরকম কুয়াশা কোনোদিন দেখিনি। বাবা গো, কিছু দেখতেই পাচ্ছি না। তো আর মোটামুটি 27 কিলোমিটার বাকি। তো এখানে একটা দোকানে দাঁড়িয়েছি, মোটামুটি 6:30 বেজে গেছে। তো ব্রেকফাস্ট একটু করে নিই, সবার খিদে পাচ্ছিল। এই জামতলা বাজার এরিয়া এটা। সবাই খাচ্ছে কচুরি, আমি খাচ্ছি পেটাই পরোটা। উফ, আলাদাই লাগছে সকালবেলা কিন্তু পেটাই পরোটা খেলে। পরোটা ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে। চলো আবার বেরিয়ে পড়ি। এবার একেবারে 27 কিলোমিটার মেরে দেবো। আর 10 কিলোমিটার বাকি। বাবাইয়ের বাইকের পেছনে ছিল হাওয়া 9। বাবাইয়ের বাইকের পেছনের চাকার হাওয়া ছিল 9। এ বাবা, এই হাওয়া ভরা হচ্ছে। তো প্রত্যেকের হাওয়া একটু চেক করিয়ে নেওয়া হোক, চেক ফেক করিয়ে। আর 10 কিলোমিটার বাকি, 12 কিলোমিটার বাকি। খুব বেশি হলে 15-20 মিনিট লাগবে। তো এখন চংকাই চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি। তো ঘড়িতে এখন 8টা বাজতে যায়। পুরো মইপিট চলে এসেছি। আর বিক্রমের বাড়ি এখান থেকে 1.5 কিলোমিটার দেখাচ্ছে। তো জাস্ট গ্রামের ভেতরের রাস্তাটা দেখো, বিশাল দেখতে লাগছে। আর সকালবেলা পুরো চারিদিকটা দেখে পুরো মনটা ভরে গেল। দিনটাও ছিল শনিবার, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শনিবারের বাজারে। আর সেখানেই শুরু হলো রান্নার সব সামগ্রী কেনার তোড়জোড়, কারণ আমরা কোনো ট্রাভেল এজেন্সির সাথে আসিনি। মইপিঠে শনিবারের বাজার থেকে তেল, চাল, মশলা, সবজি মোটামুটি সব কিনে নিয়েছি। অ্যাকচুয়ালি কোনো এজেন্সি বা কোনো ট্যুর ট্রাভেলসের কারোর থেকে আসিনি আমরা নিজেরা এসেছি। বিক্রমের চেনাশুনো দাদা আছে যার লঞ্চ আছে, সেখান থেকেই কন্ট্যাক্ট করে আমরা লঞ্চ ভাড়া নিয়েছি। থাকবো, মজা করব। এখন এই কোন নদীর পাড়ের দিকে যাচ্ছি। কি গো, মরে গেছে মালটা, বাঁধা ছিল আগে। এই মোড়ে এরকম শুকিয়ে গেছে কাঁকড়া? হ্যাঁ, এখানে বেঁধে ফেলে রেখেছি। হ্যাঁ, সুন্দরবনের প্রকৃতি, অরণ্যে ঘেরা মেঘলা আকাশ, যেখানে গাছপালা, নদী ও খাড়ির মাঝে রয়েছে বন্য প্রাণীর অবাধ বিচরণ। এখানে প্রকৃতি আর প্রাণীর মাঝখানে গড়ে উঠেছে এক অপূর্ব জীববৈচিত্র্য। মাঠ থেকে আবার ফিরে যাচ্ছি, বিক্রমের বাড়ির কাছে যাব। ওখান থেকে টোটো আসবে, টোটো আসলে ডিরেক্ট ওখান থেকে জেটিঘাট যাব। জেটিঘাটে গিয়ে লঞ্চে উঠবো। লঞ্চে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হালকা হালকা বৃষ্টি আসলে কেমন লাগবে? খুব ভালো। মইপিঠের এই জায়গাগুলো যেমন শান্তিপ্রিয়, রাত্রিবেলা ঠিক ততটাই ভয়ানক। সত্যি রাত্রিবেলা ভাব এইসব জায়গায় নাকি বাঘ। ভাবাই যায় না এখানে রাত্রিবেলা থাকার বা আসার কথা।
হার্ডলি ওই বাড়ির সামনে একটুখানি হয়তো দাঁড়িয়ে থাকো, এখানে আমার কিছু বাঁচা। নষ্ট না করে চলে এলাম বিক্রমের বাড়ির সামনে, যেখানে আমাদের বাইকগুলো রাখা ছিল। চারিদিকে বাগান আর গাছের ছাওয়ায় ঘুরে ঘুরে যখন তৃষ্ণার্ত হয়ে পড়লাম, ঠিক ভগবানের মতো একজন গাছ থেকে ডাব পেড়ে আমাদের ডাবের জল খাইয়ে তৃষ্ণা মেটালো। আর তখনই ঠিক আমাদের মুখ থেকে একটাই কথা বেরোলো, দারুণ দারুণ। কিছুক্ষণের মধ্যেই বিক্রম টোটো ডাকলো আর আমরা হেলমেটগুলো রেখে দিয়ে টোটোতে উঠে পড়লাম মইপিঠ জেটিঘাটে যাওয়ার জন্য। চারিদিকে সবুজে ঘেরা এক অপরূপ প্রকৃতির মাঝখান থেকে টোটো চড়ার এক আলাদাই অভিজ্ঞতা। মইপিঠ জেটিঘাটে নেমে একটু চারিদিকটা ঘুরে নিলাম। একটা ফরেস্ট রেঞ্জারদের বাংলো রয়েছে, একটা গঙ্গা মায়ের মন্দির রয়েছে, আর চারিদিকে রয়েছে শুধু জঙ্গল আর জঙ্গল। আর না জানি কি কি রয়েছে এই জঙ্গলের ভেতর। জেটি ঘাটে নেমে পড়েছি, এবার লঞ্চে উঠবো। এখন বাজে মোটামুটি 10:30, ভালোই রোদ উঠেছে। চলো যাই। এটাতেই আমরা আজকে ঘুরবো। চারিদিকে ঘন জঙ্গল শুধু। তো চলো ভেতরে ঢুকি। কেমন লাগছে দেখ, ওফ মজাদার তো রে। আর কিছুক্ষণ পরেই আমাদের যাত্রা শুরু হবে, মিশন সুন্দরবন। ও জাস্ট 5 মিনিট হলো ছাড়লো, আলাদাই লাগছে। একটু রোদ পড়েছে আজকে, একটু বেশি গরম লাগছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি হলো এই সুন্দরবন। অসংখ্য দ্বীপ, খাড়ি আর নদী নিয়ে গঠিত এই সুন্দরবনে প্রায় 30,000-এরও বেশি হরিণ, 270টির বেশি পাখির প্রজাতি, 90 থেকে 100টা বাঘ, প্রায় শতাধিক কুমির এখানে বিচরণ করে। সুন্দরী, গড়ান, গেওয়া, হেতাল, বিভিন্ন ধরনের গাছে মোড়া এই সুন্দরবন প্রাকৃতিকভাবে উপকূলীয় অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। প্রাচীনকাল থেকেই এই সুন্দরবন সুদারবন বা সমুদ্রবন নামে পরিচিত ছিল। মুঘল আমলে বনভূমিটি করের আওতায় আনা হয় এবং 1978 সালের ব্রিটিশ শাসনামলে সুন্দরবন প্রথমবারের মতো বিজ্ঞানসম্মতভাবে মানচিত্রে চিহ্নিত ও সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয়। সুন্দরবনের একটি জনপ্রিয় লোকদেবী হলেন বনবিবি, যিনি বন ও প্রাণীদের রক্ষা করেন বলে বিশ্বাস করা হয়। মধু সংগ্রহ, মাছ ধরা আর কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন যারা এখানে, তাদের কাছে বনবিবি এই মা ভগবান। ওই দেখ কত বড় জেলিফিশ। ওই দেখ। কিছুটা আসার পর এখানে একটা গেট দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফরেস্ট রেঞ্জ অফিসারদের গেট। এখান থেকে অ্যাকচুয়ালি পাস করাতে হয়, গেট পাস করাতে হবে যে ঢোকার জন্য। আমরা আরও ভেতরে ঢুকবো, সেই জন্য এখান থেকে পাসটা করাতে হবে। নেমে পড়েছি এখানে, দেখ পারমিশন করাতে, দেখি কি করে পারমিশন হয়। তো জায়গাটা দেখো, ওফ কত বক ছুটে বেড়াচ্ছে। পুরো চারিদিকে কিন্তু শুনশান পুরো। এই দেখো সবে সবে চারা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে জোয়ার এলে এগুলো তো জল হয়ে যায়, জল হয়ে এই আসতে গেট অবধি যাও। আচ্ছা, অফিস অফ নালগোড়া রায়দিঘি রেঞ্জ। আর এখানে এই কুমিরটা দেখাও, কোথায় কুমির, কোথায়? ডুবে গেল।
যাই হোক, এটাই হলো রায়দিঘি রেঞ্জ, দক্ষিণ 24 পরগনার বন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের। এখান থেকেই পারমিশন করিয়ে তারপর আমরা আরও ভেতরে ঢুকবো। এগুলো দেখো আবার তৈরি করা চারা, এগুলো তুলে নেবে, তুলে নিয়ে এগুলো আবার চড়ে বসাবে। আচ্ছা আচ্ছা। তো এই দেখো আমরা উঠেছিলাম এই জায়গা থেকেই, আবার এই জায়গায় ফিরে এসেছি। অ্যাকচুয়ালি এইদিকে গেছিলাম, এপারে বন দপ্তরের অফিসে পারমিশন করানোর কথা ছিল। এখান থেকে 2 ঘন্টা লাগবে বনি ক্যাম্প যেতে। এবার দেখো বনি ক্যাম্প মোটামুটি 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, সেই জন্য দাদা বলল যে বনি ক্যাম্পে আগে ভিজিট করবে। ওইটা হচ্ছে ওটা ওই মাতলার মুখ, ওই সাইড থেকে সোজা গেলে মাতলার মুখ পড়ে যাবে। ঠিক আছে, ওই যে সাদা গেট দেখা যাচ্ছে না, আচ্ছা, ওই সাদা মতো কিছু একটা, ওইখানে ঠাকুর থানটা পড়বে। আচ্ছা, এটা হচ্ছে বুড়ো ডাবসা। আর সামনে গেলে আরেকটু পড়বে তোমার মাঝের বালি। আর ভাটার সময় ঠিক আছে, আগেকার যুগের ইট টিট সব যেরকম আগেকার যেরকম ঘর বাড়ি থাকতো সেরকম ঘর বাড়ি ভেঙে পড়া পুরো দেখতে পাবে। আচ্ছা আচ্ছা। না ওরা গভীরে যায় না, এটা সিজন থেকে বেরোয়। দেখা যাচ্ছে এখন নদী শান্ত আছে, সেই সময়ই বেরোয়। আচ্ছা আচ্ছা, ভয়ই তো শেষ। মাছ আছে ওদা, মাছ আছে, পার্শে মাছ না কি একটা, পার্শে মাছ। ওইখানে কোনো একটা খারাপ কিছু হয়েছে তার জন্য। আচ্ছা আচ্ছা, নয় বাঘ দেখেছে ওইখানটায়, হ্যাঁ, নয় অন্য কিছু একটা হয়েছে খারাপ কিছু, তার জন্য ওইটা ওর কাপড় দিয়ে রেখে দিয়েছে, এরকম বুঝিয়ে রেখেছে লোক। বুঝিয়ে রেখেছে যে এখানে ঢুকবে না। ওটাকে রেড জোন বলে, মানে যেটাকে মানে ওখানে বাঘকেও শিকার হয়েছে, মানে শিকার হয়েছে কয়েকদিনের মধ্যে। এগুলো হচ্ছে বাংলাদেশি জাহাজ। তো আমরা যাচ্ছি হচ্ছে এইদিকে, আর এই মাঝের দ্বীপটা, মাঝের বালি। মাঝের দ্বীপটা হচ্ছে মাঝের বালি। ভাটা যখন পড়ে যায় ফুল চর তৈরি হয় ওখানটা, একটু জঙ্গল আছে, তো ওখানে বাঘ নেই বেশি। এগুলো হচ্ছে বানি গাছ। ঘড়িতে এখন মোটামুটি 1:40, আর দুপুরে লাঞ্চ তৈরি হচ্ছে, গরম গরম মাংস, শুধু দেখো, ও অসাধারণ লাগছে। ঠিক আছে, পুরো লাল লাল ঝাল ঝাল। আমরা এখন মাতলা নদীর উপর দিয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে খিদুরপুর ডক থেকে ছেড়েছে। এটা বিশাল বিশাল জাহাজ, এগুলো বাংলাদেশ পৌঁছাতে মোটামুটি আজ থেকে 2-3 দিন লাগবে। একদিকে বাংলাদেশের পতাকা, একদিকে ভারতের পতাকা। এক্স্যাক্টলি ম্যানগ্রোভ অরণ্য যেটাকে বলা হয়, হ্যাঁ, এইটাই। এবং এই সাইড দিয়ে প্রচুর বাঘের চলাফেরা আছে, প্রচুর বন্য প্রাণী এইসব অঞ্চলে চলাফেরা। বাবা কতটা, এই যে খাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানকার জীবিকা যারা মাছ কাঁকড়া ধরে, এই যে নাসিগুলোতে কতটা ভয়ানক দেখো। দুজন স্বামী স্ত্রী এর ভেতরে ঢুকে কাঁকড়া ধরছে, সেটাই। হঠাৎ করে রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে সেটাই সেটাই কিভাবে মানে তারা মোকাবিলা করবে, সেটাই। এটাই হচ্ছে বিষয়। এর মধ্যে থেকে কত বাঘে খেয়েও নিচ্ছে। খেয়ে নিচ্ছে। প্রতি বছর প্রায় 800 থেকে 900 মানুষ মারা যাচ্ছে। 800 থেকে 900 মানুষ। হ্যাঁ, ঘড়িতে এখন 2:30 বাজে, আর এই দেখো কত বড় নদী, পুরো এমাথা দেখা যাচ্ছে না, তার মধ্যে বসে লাঞ্চ করছি উপরের ডেকে। ওফ, আলাদাই লাগছে। আমরা বড়ি ক্যাম্প যাওয়ার আগে লাঞ্চটা সেরে নিচ্ছি। বিশাল, চলো একটু মাংস ভাত খেয়ে নি। ও দেশি মুরগি। এই বোতলটা কোথায়? আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, বনি ক্যাম্প, রায়দিঘি রেঞ্জ। তো চলো ঢুকে দেখা যাক ভেতরে কি আছে। 17 দিন আগে সকালে বাঘ এসেছিল।
এখানে একটা ছোট্ট বিল্লি কি করছে? চলো বনি ক্যাম্পে ঢুকি। তো এখানে কে থাকতো? অফিসার এসে থাকতো আগে। আচ্ছা আচ্ছা। এদিকে সব রান্নাঘর টর যারা খাওয়া দাওয়া করে হ্যাঁ এদিকটা। আচ্ছা, এখানে আবার পুরো সোলার প্যানেল বসালো। হ্যাঁ, এখানে তো কারেন্টের কোনো এ নেই। এই মুহূর্তে এখন মোবাইলে কোনো এখানে এখন tower কোনো নেই। নেটওয়ার্ক নেই না? কোনো নেটওয়ার্ক নেই, একমাত্র ওই উপরে গেলে, ওই উপরটাতে গেলে না সত্যি ফোনে কোনো নেটওয়ার্ক নেই। কোনো নেটওয়ার্ক নেই। ওর উপরে উঠলে তুমি নেটওয়ার্ক পাবে। ওই একদম ওই টপটায় উঠলে নেটওয়ার্ক পাবো। ওই টাওয়ারটাতে উঠলেই তুমি নেটওয়ার্ক পাবে। আচ্ছা আচ্ছা। নিচে তুমি এখন মোবাইলে নেটওয়ার্ক পাবে না। এখানে একটা রুম টুম আছে, অফিসার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন এইসব সাইট কাজ হয় এখন এমনি বন্ধ পড়ে আছে পুরো, তাই তো? এখন বন্ধ আছে। হ্যাঁ। যখন বা কাজকর্ম হয়, যারা আসে বাইক থেকে তারা এই যে কাজকর্মগুলো করে সাইডের। চলো ওই সাইডটা একটা মিঠে পুকুর আছে। এখানে কত বড় বড় করে দিয়েছে, বুঝলে? কাঁটাতার দেওয়া। এগুলো এই জায়গাটা কিন্তু বিশাল ভয়ঙ্কর জায়গাটা, বুঝতে পারছো তো? হ্যাঁ। এখান থেকে এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল। এই যে আমরা এটাকে টাওয়ার বলা হয়। হ্যাঁ এটাই টাওয়ার। এখানে বসার জন্য দেখেছো তো? মিঠে পুকুর। আচ্ছা আচ্ছা। এখন আপাতত তোমার মোবাইলে এই মুহূর্তে হয়তো টাওয়ার নাও আসতে পারে। হ্যাঁ। মানে যে এতে উঠেছো, হ্যাঁ হরিণ আছে, হরিণ আছে। চলো, তবে কথা বললে হয়তো সারা বেশি কথা বলিস না। দেখো দুটো হরিণ, ওই যে ওই দেখো দুটো হরিণ দেখতে পাচ্ছ তোমরা? ওই যে মিঠে পুকুর। জাস্ট এলাকাটা দেখো, কোনো শেষ নেই মনে হচ্ছে। পুরো বাঘের এলাকা এগুলো। এত ঘন অরণ্য তুমি বাঘ এমনি দেখতে পাবে না খালি চোখে। ফাঁকা ছিল, এত হেঁতালবন ছিল না। এখন করে হেঁতালবনটা আরো উপচে উঠেছে। ওই জায়গাগুলো এত হেঁতালবন ছিল না, ফাঁকা 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 আসলে দেখতে পেলে সব আস্তে আস্তে উঠে উঠেছে। প্রচন্ড হয়ে গেছে। একটা হরিণ সাইডে চলে গেছে পুরোপুরি। হ্যাঁ ওইখানে একটা হরিণ রয়েছে। একটা সুন্দর হাওয়া রয়েছে আর জাস্ট পুরো জায়গাটা দেখা যাচ্ছে। আর তোমরা শুনতেই পেলে ওরা বললো যে এখানে না উঠলে টাওয়ার পাওয়া যাবে না মোবাইলে। এখন আমি দেখি টাওয়ার পাওয়া যাচ্ছে কি না। হ্যাঁ দেখো এখন 4G চলে এসছে। ক্যানিং থেকে প্রায় 40 কিলোমিটারের জলপথের দূরত্বে নদী আর জঙ্গলের মধ্যে গড়ে ওঠা এই ছোট্ট বসতিতে তোমরা বন্যপ্রাণী ও প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারবে। বনি ক্যাম্প ছেড়ে বেরিয়ে গেলাম। হরিণ তো দেখলামই, কিন্তু বাঘের দেখা পেলাম না। এখানে দেখো আবার ইনস্ট্যান্ট আর একটা ট্যুরিস্ট ঢুকছে। বনি ক্যাম্প থেকে ফেরার পথে মা বনবিবির মন্দির দেখে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হতে যায় আর সন্ধ্যের পর এই জায়গাগুলো টোটালি নিষিদ্ধ। তাই আমরা সন্ধ্যের মধ্যে মোটামুটি পৌঁছে গেলাম মইপিট জেটি ঘাটে, আর সেখান থেকে চিকেন কিনে নিয়ে চলে গেলাম আবার নদীর মাঝখানে। এক অদ্ভুত শান্তির মধ্যে নদীতে আমরা রাতটা কাটাবো। কার কার এক্সপিরিয়েন্স হয়েছে জানি না, কমেন্টে জানিও যে নদীতে কারা রাত কাটিয়েছো লঞ্চের মধ্যে। কাল সকাল থেকে শুরু হবে আমাদের আসল অ্যাডভেঞ্চার, আর খুব শীঘ্রই আসতে চলেছে সেকেন্ড ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। চলো টাটা।